নমস্কার, আমি অনিন্দিতা চক্রবর্তী, অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্টস প্রাইভেট লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ। আজ আমাদের সাথে যিনি রয়েছেন তার পরিচয়টা একটু অন্যরকম। কোনো কলেজের চেয়ারম্যান বলা যায়, বাংলাদেশে 1971 সালের মুক্তিযোদ্ধা বলা যায়, সমাজসেবী বলা যায়, মানব প্রেমী বলা যায়, অনেক কিছু আখ্যা দেওয়া যায়। এবার তার পরিচয়টা আমরা একাডেমিক বা শিক্ষা ইয়েতে নিতে পারি। ডক্টর শহীদুল্লাহ আমাদের সাথে আজ রয়েছেন, ময়নামতি মেডিকেল কলেজের চেয়ারম্যান। নমস্কার স্যার, আপনাকে স্বাগত জানাই অ্যাসপায়ারিং লাইফ। আপনার সাথে যুক্ত হয়ে আপ্লুত। ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ, ফাউন্ডার চেয়ারম্যান ময়নামতি মেডিকেল কলেজ। 2011 সালে আমরা ময়নামতি মেডিকেল কলেজ শুরু করি। তখনকার সময় 50 জন ছাত্র আমাদেরকে অনুমোদন দেওয়া হয়েছে। এরপরে এক বছরের মাথায় আমাদের প্রতিষ্ঠানের গুণগত দিক বিবেচনা নিয়ে তৎকালীন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এসি মহোদয় আমাকে আরও 20টা সিটের অনুমোদন দেন। 70টা সিট নিয়ে পরবর্তীকালে 70টা সিট নিয়ে আমরা চলি। এর পরের বছরই আবার 20টা সিট আমাদের কার্যক্রমে সন্তুষ্ট হয়ে আরও 20টা সিট আমাকে দেন। পরে 2014 সালে আরও 10টা সিট দিয়ে 100 সিটে আমার এই মেডিকেল কলেজ এখন চলছে। অনেক অভিনন্দন স্যার। আমার সঙ্গে যে সমস্ত মেডিকেল কলেজ একসঙ্গে প্রতিষ্ঠিত হয়েছে, সম্ভবত অন্য কোনো মেডিকেল কলেজে এখনো 100 সিট করা হয়। এমনকি 2005 সালে 6 সালে যে সমস্ত মেডিকেল কলেজ হয়েছে তারাও আমার অনেক পিছনে আছে। আমি নির্দ্বিধায় বলতে পারি, গর্ব করে বলতে পারি যে আমার মেডিকেল কলেজ বেসিক্যালি একগুচ্ছ স্বনামধন্য শিক্ষক, এক্সপিরিয়েন্সড হসপিটাল কর্মচারী, যারা আমার হ্যান্ডস যারা আছে, যারা আমাদের প্রতিষ্ঠানকে শিক্ষাকর্মী যারা রয়েছেন, আমাদের যে শিক্ষকের সঙ্গে সঙ্গে যে মানে অ্যাসিস্ট্যান্ট যারা আছেন, অফিস কর্মকর্তা এবং কর্মচারী যারা আছেন, তারা নিরলস পরিশ্রম করে আজকে কলেজকে একটা সুন্দর দ্বার প্রান্তে এনে পৌঁছে দিয়েছেন। আমার মেডিকেল কলেজে কোনো লেখাপড়ার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ নাই। আমার কলেজ ক্লাসরুম যদি আপনি দেখেন, অ্যাবসলিউটলি এটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পাবেন। আমার লাইব্রেরি অ্যাবসলিউটলি মডার্ন এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করা। আমার ক্যাফেটেরিয়া অ্যাবসলিউটলি আপনি ধরে নিতে পারেন একটা সুন্দর ক্যাফেটেরিয়া, যেটা অন্যান্য মেডিকেল কলেজে দু একটা মেডিকেল কলেজে আছে কিনা আমার ধারণা নেই। মানে ক্যাফেটেরিয়াটাও একটা বিশেষ বলতে পারেন যে স্টুডেন্টদের সেই শিক্ষার সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অঙ্গাঙ্গি ভাবে জড়িত। যদি ভালো খাবার যদি না দিতে পারি আমি ছাত্রছাত্রী, তাহলে এখানে ফরেন স্টুডেন্টরা থাকে, ওদের থাকার ব্যবস্থাটা আমার হসপিটাল ভবন এবং আমার একাডেমিক ভবনে আমরা অ্যাকোমোডেট করে নিয়েছি বিশাল সুন্দরভাবে তাদেরকে। সুতরাং এগুলো কিন্তু আমরা কোনো কম্প্রোমাইজ করি না। স্যার, সেই সাথে যখন আপনি কলেজের কথাটাই বলছেন, অন্যান্য বিষয়ের সাথে হোস্টেলটা স্যার খুব একটা দরকারি একটা বিষয়। যখন ফরেন স্টুডেন্টস বা আপনাদের লোকাল স্টুডেন্টস বা এই যে বিষয়টা রয়েছে হোস্টেলের, সেটার ক্ষেত্রে একটু জানতে চাবো স্যার। আপনি ঠিকই বলেছেন। আমি তো প্রথমে বললাম আমার মেডিকেল কলেজ 1000 বেডের জন্য আমরা প্রস্তুতি নিয়ে করেছি। এটা 20 তলা ভবনের জন্যই আমরা অনুমতি নেব। এখন 10 তলা আমাদেরকে অনুমতি দিয়েছে। এর উপরের যে স্ট্রাকচারটা আছে, আমরা উপরে সবগুলো অর্ধেক কেবিন, যেটা হাসপাতালে এখন প্রয়োজন হয় না, যেহেতু ভবিষ্যতের প্ল্যান আছে 1000 হসপিটালে পেশেন্ট ভর্তি হবে, ওইখানে আমরা সমস্ত
ছাত্র ফরেন স্টুডেন্টকে অ্যাকোমোডেট করে নিয়েছি, তাদের থাকার জায়গা ব্যবস্থা করে আলাদাভাবে সেপারেট মেয়েদের জন্য এবং পুরুষের জন্য অত্যন্ত সুন্দরভাবে সুন্দর পরিবেশে তারা থাকে, তাদের কোনো কমপ্লেন নাই। ওয়াটার সাপ্লাই ভেরি গুড, ডায়েট অ্যাবসলিউটলি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। যারা বিশেষ করে আমাদের পার্শ্ববর্তীদের ভারত থেকে যারা আমার দেশে পড়তে যায়, তাদের যে খাওয়ার যেই খাবারের খেতে চায় ওই ধরনের খাবার আমরা সাপ্লাই দিই, আমাদের ক্যাফেটেরিয়া থেকে সাপ্লাই দেওয়া হয়। স্যার, যখন শিক্ষার বিষয়ে আসে তখন আমাদের প্রায়োরিটি আরেকটা বিষয় থাকে লাইব্রেরি, গ্রন্থাগার। এই আপনি এটা দেখে বলেছেন, বাংলাদেশে যে কটা মেডিকেল কলেজ যদি আপনি যাই ভিজিট করেন, আপনি দেখতে পাবেন যে আমার এটা ভিন্ন ধরনের একটা লাইব্রেরি, বিউটিফুল লাইব্রেরি। আপনি আমরা এই দেখাবো আপনাকে, আমাদের ভিডিও যদি আপনারা দেখেন দেখতে পারবেন যে আমি আমার যে সহকারী যে কলেজ সেক্রেটারি আমার সঙ্গে এসেছে তাকে আমি বলবো যে ওইটা দেখবার জন্য। একটা চমৎকার লাইব্রেরি যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আমি আগেও বলেছি আমার ক্লাসরুম, আমার লাইব্রেরি কোনো কম্প্রোমাইজ নাই, একবারে টোটো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। চমৎকার লাইব্রেরি, চমৎকার ক্লাসরুম, প্রত্যেকটা জায়গায় সাউন্ড সিস্টেম আছে, প্রত্যেকটা ক্লাসে সাউন্ড সিস্টেম কারেক্টলি পৌঁছে যায় এত সুন্দরভাবে। আর সবচেয়ে বড় জিনিস হলো কুমিল্লা মেডিকেল কলেজ আমার একবারে নিয়ারেস্ট কলেজ, সরকারি কলেজ, যেটা কুমিল্লা মেডিকেল কলেজ ঠিক আমার পাশেই, ওয়ালের পরেই। সুতরাং কোনো টিচারের যে আদান প্রদান, ওদের টিচার প্রয়োজন হলে আমার এখান থেকে নিচ্ছে, যেহেতু তাদের যে সিনিয়র টিচাররা রিটায়ার করলে সরকারি লেভেলে একটা টিচার পাইতে সময় লাগে, আমার এখানে এসে জয়েন করেছে, কারণ ওরা আমার পার্টনার, বেসিক্যালি পার্টনার প্রথম থেকে, যার জন্য আমার একটা সুবিধা হয়েছে। এরা এখন যে ওইখানে ওই সরকারি কলেজেও সাহায্য করে, এই সুযোগটা আমরা করে দিয়েছি। প্রিন্সিপাল মহোদয় কুমিল্লা মেডিকেল কলেজ যখনই ডিজায়ার করেন যে আমাকে অমুক টিচারটা দেন, একটা ক্লাস নিয়ে যান, আমরা সঙ্গে সঙ্গে ক্লাস নেওয়ার জন্য পাঠাই দিই। হ্যাঁ স্যার, ময়নামতি মেডিকেল কলেজ যা কুমিল্লায় অবস্থিত, যা চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটির আন্ডারে। স্যার, তার পরিবেশটাও জানতে চাইবো, মানে পরিবেশ অর্থাৎ এরিয়াটা কোথা থেকে বা ডিস্টেন্স, যদি বাস স্ট্যান্ড বলেন সেই ডিস্টেন্সটা, বা সেই লোকালয়টা থেকে কতটা দূরে বা লোকালয় কতটা কাছে? আপনি একটা চমৎকার প্রশ্ন করেছেন আমাকে। আমি সুন্দরভাবে বলতে পারবো এটা, যে এই সুযোগটা ভারত থেকে যারা পড়তে যায় তারা নিতে পারে, কারণ এটা নিয়ারেস্ট টু দ্য, আমার মেডিকেল কলেজটা নিয়ারেস্ট টু দ্য ইন্ডিয়ান বর্ডার। এটা 3.5 কিলোমিটার অ্যাওয়ে ফ্রম ইন্ডিয়ান বর্ডার চেকপোস্ট। আপনি আগরতলা থেকে সরাসরি চেকপোস্টে যান, যে ওইখান থেকে আমাদেরকে ইনফর্ম করলে আমরা ট্রান্সপোর্ট পাঠাই দেই, সোজা আমার কলেজে চলে যান। অন্য কোনো কলেজের এই সুযোগ নেই, তারা অনেক দূরে আছে, কেউ 12-14 কিলোমিটার দূরে, কেউ ওই বর্ডার থেকে 20 কিলোমিটার দূরে, ওইভাবে আছে। কিন্তু আমারই একমাত্র প্রিভিলেজ আছে যে একেবারে বর্ডারে। এবং আমার মেডিকেল কলেজে 4তলা বা 5তলা 6তলা যদি আপনি উঠেন বা 7-8 তলায় উঠেন, মনে হবে যেন ইন্ডিয়ান বর্ডারটা আপনার পায়ের কাছে এসে পড়ে গেছে। এই সুযোগটা, এত সুন্দর সুযোগ আছে যে যখনই ভ্যাকেশনে ছেলেমেয়েরা যখন যায় বর্ডারে, আমরা বলে দিই যে আমাদের স্টুডেন্টরা আসতেছে, টেক কেয়ার। তারা তখন তারা তাদের প্রোটোকল মেনটেন করে, তাদের কোনো অসুবিধা হয় না। ছেলেমেয়েরা যখন যাচ্ছে, পড়তে যাচ্ছে, তারা যত আর্লিয়েস্ট পসিবল তাদেরকে ডিসপোজ করে দেয়, যাতে সরাসরি আগরতলা থেকে বিমান ধরে তারা চলে যেতে পারে ইন্ডিয়ার বিভিন্ন অঞ্চলে। সেটাই। হ্যাঁ স্যার, লোকালয়টাও জানতে চাইবো, যে কলেজের মানে আশেপাশে লোকালয় বা বাজারঘাট বা সেই পরিবেশটা একটু জানতে চাইবো স্যার। হ্যাঁ, লোকালি তো সেন্ট্রালি লোকেটেড। তো আমার মেডিকেল কলেজটা কুমিল্লার শহরের সেন্ট্রালি লোকেটেড, একবারে শহরের মাঝখানে, সিটির মাঝখানে। সুতরাং এইখানে মানে সব কিছু, দোকানপাট, হাট বাজার সবকিছু কাছে। তার কিন্তু রেস্ট্রিকশন আছে, যখন তখন ছেলেমেয়েরা বাইরে যেতে পারবে না উইদাউট প্রায়র পারমিশন। আমাদের
বিদেশি কারণ সেটার উপর সেফটি ইস্যুসও থাকে, বিশেষ করে ফরেন স্টুডেন্টের ব্যাপারে আমরা ভেরি কেয়ারফুল। নিশ্চয়ই স্যার। স্যার এটা তো আমরা জানলামই কলেজ সম্পর্কে, যেটা আমাদের পরবর্তী সময়ে বা এখন যে স্টুডেন্টরা বাংলাদেশে পড়তে যেতে চায় বা যারা যেতে ইচ্ছুক তাদের জন্য একটা মেসেজ ছিল। এবার জানবো স্যার, যেটা আপনার কর্মজীবন সেটা, এটাও আমাদের কাছে অনেক বড়। তার আগে একটা কথা বলি আমি, নিশ্চয়ই। কালকে পাবলিশড হয়েছে নতুন মেডিকেল বিশ্ববিদ্যালয়, যেটা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজাল্টটা কত এই ফার্স্ট পাবলিশড হয়েছে। আমাদের রেজাল্ট হলো 77.69। খুব সুন্দর। আমাদের রেজাল্টটা আমি পেয়েছি কালকে রাতে, যে ওয়েবসাইটে এসেছে 77.69% পাস করেছে। যারা ফেল করেছে, যাদের নাম আসেনি, তারাও ম্যাক্সিমাম এক সাবজেক্টে হয়তো ফেল করে, বিভিন্ন সাবজেক্টে এক সাবজেক্ট করে ফেল করেছে। তাহলে এক্সেলেন্ট রেজাল্ট। শিক্ষার মানটাকেও সেইভাবে ধরে রাখার এটা আমরা ধারণ করি, শিক্ষার মান কোনো কম্প্রোমাইজ নাই শিক্ষার মানে। আপনি আমাকে আর কি যেন একটা প্রশ্ন করতে চাইছেন? নিশ্চয়ই স্যার, ওটাই প্রশ্ন ছিল যে কলেজ সম্পর্কে, তার এডুকেশন, লাইব্রেরি, হোস্টেল পুরোটাই আমাদের একদম সামনে আপনি তুলে ধরলেন, তার জন্য অনেক ধন্যবাদ। এবার স্যার আপনার দিকটাও জানতে চাইবো যে আপনার এত বছরের কর্মজীবন বা আজকে মুক্তিযোদ্ধা হিসেবে আপনার জীবন যে শুরু হওয়াটা, কর্মজীবনে শুরু হওয়াটা, সমাজসেবী হিসেবে, মানব সেবী হিসেবে, তার কিছুটা যদি আমাদের সাথে একটু আলোচনা করেন, আমরা আপ্লুত হই। আমি ছাত্র জীবন থেকে কয়েকটা জিনিসের উপরে আমার খুব আবেগ আছে। যেমন আমি খেলাধুলার প্রতি আমার অনুরাগ ছিল খেলাধুলার প্রতি। আমি একজন ভালো ফুটবলার, একজন ভালো ক্রিকেটার, একজন ভালো হকি প্লেয়ার ছিলাম। তো দুর্ভাগ্যবশত এই মেডিকেল লাইনে পড়তে এসে, আমি ছাত্র জীবনের কথাই বলছি, পড়তে এসে আমার খেলাধুলার থেকে আমার বিচ্যুতি ঘটেছে। আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড আমি প্লেয়ার ছিলাম, খুব ভালো প্লেয়ার ছিলাম। তৎকালীন সময় বাংলাদেশের সেরা যারা ভালো প্লেয়ার ছিল তাদের সঙ্গে সান্নিধ্যে আমার খেলার সুযোগ হয়েছিল। যাই হোক, ডাক্তার হয়ে যাওয়ার পরে আমি একজন সংস্কৃতি মানা মানুষ, আগাগোড়া আপাদমস্তক একজন সংস্কৃতি মানা মানুষ। আমি একজন আবৃত্তি করি সবসময়, আমার অবসর মুহূর্তে আমি নিজে নিজে আবৃত্তি করি। অনুষ্ঠানে একসময় আবৃত্তি করতাম, সিলেট বেতারেও আমি আবৃত্তি করেছি, বাংলাদেশ সিলেট বেতারে আমি আবৃত্তি করেছি। আমি তখনকার সময় টেলিভিশন ছিল না, আমাদের সময় জন্ম হয় নাই টেলিভিশন। আমরা রেডিওতে তখন নাটক করতাম, সিলেট বেতারে রেডিওতে নাটক করতাম। 71-এ মুক্তিযুদ্ধের সময় আমার সক্রিয় অংশগ্রহণ ছিল। আমার সঙ্গে আমার খুব নিকট গুরুজন, আমার প্রিয় ছাত্র, আমার সহকর্মী আমি হারাইছি, এবং সেটার জন্য আমি সবসময় অনুতপ্ত, এই জন্য যে আমার কারণে তারা মারা গেছে। কারণ আমি তাদেরকে আটকে রাখছিলাম যে থাকতে হবে, ওসমানী সাহেবের হুকুম, জামান ফরিদ কাজী আমার নেতা, তার হুকুম যে আমরা যেন হাসপাতাল ছেড়ে কোথাও না যাই। আমি এটা করেছি। 8 এপ্রিল 6 এপ্রিল মুক্তিযোদ্ধাদেরকে সমস্ত অস্ত্র আমি সাপ্লাই দেওয়া লেগে দিই। এরপরে 8 এপ্রিল 7 এপ্রিল সন্ধ্যার সময় যাই দেখি আমার প্রফেসর ডক্টর শামসুদ্দিন আহমেদ, সার্জারি অধ্যাপক ছিলেন, ডিপার্টমেন্ট ছিলেন সার্জারি। উনি খুব সুপুরুষ ছিলেন, আমাকে অত্যন্ত স্নেহ করতেন। আমাকে বললো যে তুমি একটা কাজ করো, বাসায় থেকো না, এখন ড্রাইভারকে নিয়ে যাও, ড্রাইভার কুদ্দুরুল্লাহকে নিয়ে যাও। কুদ্দুরুল্লাহ এক্স রিটায়ার্ড আর্মি পার্সোনাল বাঙালি, তো ওকে নিয়ে যাও, নিয়ে যাই, তুমি তোমার বউ বাচ্চাকে নিয়ে চলে আসো, হাসপাতাল সেফেস্ট। এবং আমাকে উনি জেনেভা কনভেনশন পড়ালেন যে সব ধ্বংস করে ফেললেও হাসপাতালে কেউ মারা যায় না। আমি ঘরে গেলাম আর আমার সমস্ত পরিবার আমার হাতে পায়ে ধরে বললো যে এই গোলাগুলির মাঝখানে আমরা যাবো না। হাসপাতালের দূরত্ব আমার বাসার থেকে 100 গজ দূরে।
তখন আপনি সিলেট তখন সিলেটের উসমানী মেডিকেল কলেজে আমি ছিলেন, কর্মরত ছিলেন। হ্যাঁ, কর্মরত ছিলাম। আমি কোরবানুল্লাহকে নিয়ে বাসায় আসলাম, কিন্তু কেউ যেতে রাজি হল না। তখন আমি একটা চিরকুট শামসুদ্দিন আহমেদকে লিখে দিলাম, স্যার আমি আসতে পারবো না, কাল সকালে আপনাকে আমি নাস্তা নিয়ে আসবো। দুর্ভাগ্য, কাল সকালও নাই, সকাল 10টার দিকে আমার এক শামসু ওয়ার্ড বয় ছিল, ওটির ওয়ার্ড বয় ছিল, এসে রক্তাক্ত অবস্থা গুলি খেয়ে আমার কাছে এসে বল, স্যার আপনি এক্ষুনি ভাগেন, স্যার চলে যান। শামসুদ্দিন সাহেব, ডক্টর লালা, ডক্টর প্রিয়নাথ লালা, হ্যাঁ, ব্রাদার মাহমুদুর রহমান, এদেরকে মেরে ফেলেছে। আমি সঙ্গে সঙ্গে এই মেসেজটা আমার যে মেডিকেল কলেজের যে প্রিন্সিপাল ছিলেন কর্নেল জিয়াউর রহমানকে আমি এটা পৌঁছিয়ে দিলাম। বললাম, স্যারকে এই মেসেজ দাও যে এরা মারা গেছে, যে উনিও যেন আর বাসায় না থাকে। উনি বললেন, শহীদুল্লাহকে ঠেকাও। আমাকে ঠেকাবার জন্য উনি ওই ডাক্তার সাহেবকে নির্দেশ দিলেন, ওকে ঠেকাও। ও যদি চলে যায় তাহলে পথে ঘাটে শিয়াল কুকুরের মতো সবাইকে মারাই ফেলবে সে, ওকে আটকাও যেমনি পারো। আমি আর ওনার কথা শুনলাম না। আমি ওয়াল টপকে, বাউন্ডারি ওয়াল টপকে পিছন দিয়ে চলে গেলাম, আমার ফ্যামিলি নিয়ে হাঁটতে 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 চলে গেলাম বাইরে। তখন ইন্ডিয়া যাইনি আমরা। তখন কর্নেল জিয়া সাহেব বিহারি প্রফেসর যারা ছিল তাদের লোকে বসে গল্প গুজব করছিল। আমাকে মেসেজটা দিল যে ওকে ঠেকাও, ও যেন না। দুর্ভাগ্য, বিকালে শুনলাম আমার কাছে মেসেজ গেল জিয়া সাহেবের নিয়ে গেছে, নিয়ে আর খবর পাইনি মেডিকেল কলেজের প্রিন্সিপাল। ওইদিকে মানল শামসুদ্দিন আহমেদ সাহেব, ডক্টর প্রিয়নাথ লালা, ব্রাদার মাহমুদুর রহমান, এদের সবাই নামে একটা একটা করে হোস্টেল হয়েছে। আমার নামে একটা হোস্টেল হওয়ার কথা ছিল যদি আমি মারা যেতাম ওই সময়। এটা ওই স্মৃতি আমার এখনো যদি মনে হয় যেন আমি তাদেরকে আমার হাতেও ধরে তাদেরকে বোধহয় আমি মারাইছি। কিন্তু নিয়তির এটা লিখন ছিল, তারা মারা গেছে, আমি আজও বেঁচে আছি। এবং এই সমস্ত ঘটনা চোখের সামনে। হাসপাতালে সেদিন 26শে মার্চ সকালে আমি যখন হাসপাতালে যাই, তখন দেখি 7টা ছেলেকে, ছোট্ট ছোট্ট ছেলে, আর 13 জন হলো যে বয়স্ক, যাদের বয়স হবে 20, 25, 30, 40, 50, 60 এরকম। বাইরে এই আমার যে ড্রাইভার আছে কোরবানুল্লাহ, এগুলোকে সবাইকে এনেছে, কালেক্ট করে এনে লাইন করে শোয়ে রাখছে মৃতদেহগুলো। কর্নেল সরফরাজ তখন বিডিআর এর তৎকালীন সময় ইপিআর, ইস্ট পাকিস্তান রাইফেলস সর্বাধিনায়ক ছিল, কর্নেল ছিল, ওটা সেক্টর কমান্ডার। নিয়ে আসলেন, আসার পরে আমার প্রিন্সিপাল কর্নেল জিয়া, যাকে মারি ফেললো পরে, যার কথা আমি বললাম, উনি বললেন যে এই লোকগুলোকে কেন মেরেছে? এরা তো জয় বাংলা বলছে, বাংলাদেশ জিন্দাবাদ বলছে, এই জন্য এই ছোট ছোট বাচ্চাকে মেরে ফেলেছে। এটা হলো 71। আজকে আমরা হয়তো ভুলে গেছি, অবশ্য ভুলার কথা, না ভুললে আমার আমার মা মারা যায়, বাবা মারা যান, তাদের কথা তো আমরা ভুলে যাই। সুতরাং ওই কথা তো আমরা ভুলে দিতেই হবে, নাহলে মানুষ বাঁচতে পারবে না। ভুলে যাওয়ার আরেকটাও হয়তো দিক রয়েছে স্যার, আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি, যে অনেক দুঃখের কষ্টের সেই মুহূর্ত ছিল তো, অনেক বেদনা, অনেক হাজার হাজার লাশ নদী দিয়ে বয়ে যাচ্ছে। আমরা তো হলাম এটার প্রত্যক্ষদর্শী, আমরা তো হইলাম শেষ এগুলো দেখে, এই জিনিসগুলো নিয়ে আমরা দেখেছি। আজকে 71-এ মন্বন্তর বলা হয় কারণ এর পরে আর কিছু খারাপ হতে পারে না, তাই হয়তো এই শব্দটাকে মন্বন্তর বলা হয়েছে। ভাগ্য ভালো আমাদের আওয়ার গ্রেট লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যদি সেদিন রুখে না দাঁড়াতেন, সেদিন যদি দেশকে স্বাধীন না করতেন, আজকে আমরা
স্বাধীনতা শব্দটা থাকতো না, আমরা সারা জীবন গোলাম হয়ে থাকতাম একটা ভিন রাষ্ট্রের ভিন্ন ভাষার মানুষের কাছে। আমরা কিন্তু এখন স্বাধীন, দেশকে দেশ বলার মতো এখন আমরা তাদের থেকে 10 টাইমস 100 টাইমস বেশি এগিয়ে আছি, অর্থনৈতিক দিক দিয়ে, শিক্ষার দিক দিয়ে, সব দিক দিয়ে। আমাদের কোনো এখন আর্মসের দরকার হয় না, যুদ্ধের দরকার হয় না, জঙ্গিবাদ আমরা নির্মূল করে ফেলেছি আমাদের দেশে, নাই না। তাই হয়তো আমাদের ভারতবর্ষের ছেলেমেয়েরা মানে সেই ভরসায় বা সেই বিশ্বাসে, শিক্ষার আগ্রহে বাংলাদেশের প্রতি আকৃষ্ট হচ্ছে। বাংলাদেশে যাওয়ার পিছনে একটা হলো শিক্ষা, এখানকার শিক্ষা আর ওখানকার শিক্ষা কারিকুলাম এক এবং অভিন্ন। আর 2 নম্বর জিনিস, এখানকার খাওয়া দাওয়া, ভাষা, সংস্কৃতি, ওইখানকার ভাষা সংস্কৃতি এক এবং অভিন্ন। এবং বাংলাদেশে বিচরণ করার জন্য কে বাঙালি, কে বিহারি, কে মাদ্রাজি, কে সিন্ধি, আমাদের ওইখানে কোনো বিবেচনা। কে হিন্দু, কে মুসলিম, কে ওই যে কবি বলেছে না, হিন্দু না মুসলিম ওই জিজ্ঞেসে কোন জন কান্ডারি বলেছে মানুষ মা। তো সুতরাং এখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বুদ্ধ কিচ্ছু ভেদাভেদ নাই আমার বাংলাদেশে, কিচ্ছু নাই। আমরা কিন্তু কেউ জিজ্ঞেস করি না তুমি হিন্দু না মুসলমান, জিজ্ঞেস করেন। প্রত্যেকে ধর্ম। আমাদের বিগতকালে আগে কি হয়েছে আমরা ওই ফরগটন পাস্ট, আমরা অতীত ভুলে গেছি। আমাদের বর্তমান গত 15-20 বছর শেখ হাসিনার এই রুলিং এ আমাদের জঙ্গিবাদ যত কিছু ছিল আগে, কুসংস্কার যা ছিল সব নির্মূল হয়ে গেছে এবং দেশ এগিয়ে যাচ্ছে। শিক্ষায়, সংস্কৃতিতে, অর্থনীতিতে আমরা এখন একটা ইমেজিং বলা হয় বাংলাদেশকে। তাই তো স্যার বিশ্বকবি আর নজরুল অতপ্রত হয়ে এখনো জড়িত। মানে বলা যায় যে আমরা যতদিন রয়েছি, ভারতবর্ষ বাংলাদেশ যতদিন রয়েছে ততদিন মানুষ বেঁচে থাকবে, এই দুইজনেই থাকবেন, মানুষ থাকবে। এই জন্য নজরুল বলেছে, গাই সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান, নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। এটাই হলো যে ঘরে ঘরে আমরা জ্ঞাতি, আমরা আত্মীয় ঘরে ঘরে, এখানে কোনো ভেদাভেদ নাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, জৈন সবাই আমরা একই সূত্রে গাঁথা। আমরা কিন্তু সুন্দর বাংলাদেশ নিয়ে আছি। আমরাও স্যার যুক্ত থাকতে চাই শিক্ষার দিক থেকে, কর্মের দিক থেকে, প্রতিনিয়ত যাতে বাংলাদেশের সাথে আমরা যুক্ত থাকতে পারি, এই আগ্রহেই আমাদের ভারতবর্ষের ছেলেমেয়েরা চিকিৎসা বিজ্ঞানের দিকে আগ্রহী হয়ে বাংলাদেশের দিকে পাড়ি দিচ্ছে। আর আজ আপনার মতন ব্যক্তিত্বকে পাশে পেয়ে, সঙ্গে পেয়ে আমরা আপ্লুত, আমরা গর্বিত। অ্যাসপায়ারিং লাইফ কনসালটেন্টস প্রাইভেট লিমিটেডের প্রত্যেকটি কর্মকর্তা, কর্মী প্রত্যেকে আপনার কাছে কৃতজ্ঞ। ধন্যবাদ আপনাকে। আমরাও কৃতজ্ঞ আপনাদের পাশে এসে দাঁড়ানোতে, এই সুযোগটা করে দেওয়ার জন্য আমাকে। অ্যাসপায়ারিং-এর কাছে আমি একান্তভাবে কৃতজ্ঞ যে আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক অনেক আমার মেডিকেল কলেজ সম্বন্ধে আপনারা জানার আগ্রহ প্রকাশ করেছেন, এই জন্য আবারও আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। অনেক ধন্যবাদ। ধন্যবাদ।